যে ঘরে এসএসসি পরীক্ষার্থী বা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছাত্রছাত্রী থাকে আর তার বাবার ইনকাম যদি খুবই কম থাকে, সেই ঘর আসলে পরীক্ষার হলের থেকেও কঠিন একটা ক্লাসরুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে। আজকের ভিডিওতে একজনের কমেন্টস ধরে ভিডিও করব। নুসরাত আইডি থেকে কমেন্টস আসছিল বহুদিন আগে। আপু কয়েকবার কমেন্টস করছে যে আপু আমার বাজেটটা তো দিলেন না। তো আপুর কমেন্টসটা যখন আমি পড়ছি তখন সত্যি মনে করলাম যে এই ভিডিওটা দেওয়াটা খুবই জরুরি, কারণ আপুর ঘরে দুইটা মেয়ে, একজন হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী এবং একজন হচ্ছে ক্লাস 9 থেকে 10-এ উঠবে, মানে সামনে 27 সালে পরীক্ষার্থী। তো আপু হচ্ছে একটা বাজেট চাইছে আমার কাছে। আপুর ইনকাম জানাইছে যে তার হাজব্যান্ডের ইনকাম 40,000 টাকা। আমি কমেন্টসটা পড়বো তার আগে আপনাদের বলে নিচ্ছি যে আমি তো গ্রামে বহুদিন ধরেই ছিলাম, তো এইটা এখন গ্রামের মজা একটু উপভোগ করবেন আপনারা। পাশাপাশি আজকে গ্রাম থেকে আমরা শহরে চলে যাব, সেই সিনারিগুলো থাকবে। তো এই যে রাতের বেলা আমরা ভাই বোনরা মিলে, পাশাপাশি আমার বাচ্চা কাচ্চা মিলে সবাই মিলে কিন্তু শীতের মধ্যে আমরা এখানে যে বারবিকিউ করতেছিলাম। তো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কিন্তু শহরে চলে যাব। আজকের গ্রামের ভিডিও এখানেই শেষ। আশা করছি কালকে থেকে আপনারা আমার শহরের ভিডিও পাবেন। তো আপুর বাজেট ভিডিও দেখব, পাশাপাশি আমি আমার শহরে ফিরে কি কি করছি সেগুলো কিন্তু এনজয় করব। তো আপুর বাজেটটা দেওয়ার আগে একটু কথা বলি। প্রতিদিন বাবা মা হিসাব করে আসলে যে আমরা কিভাবে অপচয় কমাবো, মানে আমরা কোন খাত থেকে অপচয় কমালে কালকের দিনটা আমাদের সুন্দর করে চলবে। আজকে যদি আমি একটু ভালো জামা কাপড় না কিনি, কালকে আমার বাচ্চাদের পরীক্ষার ফিটা কিভাবে ম্যানেজ করব। এই বাচ্চাদের চিন্তা করতে করতে আমরা কিন্তু অনেক কিছু, অনেক সময় অনেক স্বপ্ন বুকের ভিতর কিন্তু চাপা রাখি, সেই কষ্টটা কিন্তু লুকায় রাখি। তো নুসরাত আইডি থেকে যে আপু কমেন্টস করেছেন, আপুকে বলবো যে আপু কম ইনকাম মানে যে কম স্বপ্ন তা না, কিন্তু কম ইনকামের মানে হচ্ছে ডিসিপ্লিন করে চলা, ধৈর্য আর লড়াইয়ের কিন্তু একটা ট্রেনিং, আলাদা ট্রেনিং। তো আপুকে বলবো যে আপু আপনি সহ সমস্ত আপুদেরকে বলছি এবং সেই সাথে আমিও, কারণ আমার ঘরেও এবছর ক্লাস 10-এ পড়া মেয়ে আছে, ও টিনেজ। তো যাদের এরকম টিনেজ মেয়ে আছে ঘরে, সবার উদ্দেশ্যে আমি বলবো, সবাই জানেন আমি জাস্ট মনে করাই দিতেছি যে আমরা যদি বাচ্চাদেরকে বা মেয়েদেরকে বিলাসিতার কোনো জিনিস দিতে নাও পারি, মনে রাখবেন যে আমরা তাদের প্রয়োজনীয় জিনিসটাও দিতে পারতেছি না। অনেক প্রয়োজনীয় জিনিস ছোট ছোট, সেগুলো কিন্তু আমরা পারতেছি না দিতে। আমাদের খরচের চেয়ে ইনকাম কম, ইনকাম সেই জন্য কিন্তু আমরা পারতেছি না। তাহলে আমরা একটা জিনিস তাদেরকে দেই, যেন অবশ্যই যেন সেই জিনিসগুলো দেই, তাদেরকে বিশ্বাস দেই, সাহস দেই এবং তোমরা পারবে, হ্যাঁ, এই জিনিসটা যেন তাদের উৎসাহ দেয়। দেখবেন এই যে হাজারো বিলাসিতার জিনিস বা হাজারো প্রয়োজনীয় জিনিসকে হার মানাবে শুধু এই একটা কথা, যে তুমি পারবে, তোমার উপর আমার বিশ্বাস আছে এবং তুমি সাহস আছে, তুমি পারবে। এই যে সাহসের কথাটা, এইটাই কিন্তু আপনি দেখবেন হাজার হাজার প্রয়োজনীয় জিনিসের চেয়ে অনেক মূল্যবান। আর আমার এই আজকের ভিডিওটা যদি আমার মেয়ে কোনো দিন দেখে, কিংবা যারা টিনেজ আছো তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা যদি ভিডিওটা দেখো, তোমাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো। তো ভাই বোনেরা, আমি বলছিলাম না যে আমি গ্রাম থেকে শহরে চলে আসবো, হ্যাঁ চলে আসছি। তো আমার অফিসে ঢুকে আমি অফিসে কি সুন্দর ফুল ফুটছিল সেগুলো একটু দেখাইতেছিলাম আপনাদের, যে কয়েকটা দিনের ব্যবধানে হাজারো ফুল ফুটছে। যে সময় কোনো কিছুর জন্য অপেক্ষা করে না আর কি। তো এই যে দেখুন, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না বা কেউ কারোর জন্য অপেক্ষা করে না। যে আমি নাই সেজন্য যে গাছের ফুল ফুটবে না তা না, দেখুন হাজারো ফুল ফুটছে। তো এইবার টিনেজ মেয়েদের উদ্দেশ্যে আমি কিছু বলবো। তো একটা সময় হয়তো বা আমি থাকবো না, বা আমার এই স্মৃতিগুলো থাকবে, আমার মেয়ে হয়তো বা আইডিগুলো ঘুরবে, সেও দেখতে পারে। সবার উদ্দেশ্যে আমি বলতেছি যারা টিনেজ, যে দেখো মামুনিরা, তোমাদের উদ্দেশ্যে আমি কিছু বলছি। তোমরা হয়তো বা নতুন ফোন দিতে পারি না, তোমাদের হয়তো বা সুন্দর কাপড় চোপড় আমরা দিতে পারি না, ব্র্যান্ডের কাপড় চোপড়, জুতা, জামা, ব্যাগ, বই, খাতা, যেগুলো তোমাদের অনেক বিলাসিতার জিনিস আছে, অনেক বান্ধবীরা ব্যবহার করে, আমরা হয়তো বা দিতে পারি না, কারণ আমরা কম আয়ের মানুষ, স্বল্প আয়ের মানুষ, নিম্ন আয়ের মা বাবা আমরা। তো সেই জন্য এই দামি জিনিস প্রয়োজন আমরা হয়তো বা তোমাদের মিটাইতে পারি না, কিন্তু তোমাদের ভিতরে অনেক অনেক কিছু আছে যেটা তোমরা সত্যিকারের অর্থে একসময় সফল মানুষে পৌঁছাইতে পারো। সেই জিনিসগুলো কিন্তু তোমাদের ভিতর আছে। তোমাদের ভিতর কি আছে? ক্ষুধা আছে, তোমাদের ভিতর জেদ আছে, তোমরা অনেক কিছু করতে পারো। দেখো মামুনিরা, যে ঘরে স্কুল কলেজের ছাত্রছাত্রী থাকে, টিনেজ ছেলে মেয়ে থাকে, সেই ঘরের বাবা মা কখনোই তারা সুন্দরভাবে চলতে পারে না, তারা খুশি মনে চলতে পারে না। তাদের মুখে হাসি থাকলেও তাদের ভেতরটা কিন্তু সবসময় হিসাবের খাতায় খোলা থাকে। সব সময় মনে হয় যে পরীক্ষার ফি, প্রাইভেট ফি, খাতা কলম, বই খাতা, সংসারের অনেক বাজেট, সব কিছু মিলে ছেলে মেয়েকে অনেক না দেওয়ার ব্যথা, ছেলে মেয়ের প্রয়োজন না মেটানোর কষ্ট, এই সব কিছু কিন্তু বাবা মার যোগফল কিন্তু
একবারে ঘুম কেড়ে নেয়। তার উপর যদি বাবা মায়ের ইনকাম কম থাকে তাহলে তো কোনো কথাই নেই, তখন হতাশা চলে আসে যে আমি কি পারবো, আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ সুন্দর করে করতে পারবো কি না, আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে না তো। এই যে হতাশা দুশ্চিন্তা, এগুলো কিন্তু বাবা মার নিজের জন্য চিন্তা করে না, আমরা কেউ আমাদের জন্য চিন্তা করি না। এখন কি চিন্তা করি যে আল্লাহ আমি ওদেরকে কিভাবে দিব, বাচ্চাদেরকে কিভাবে ম্যানেজ করব, সব কিছু এই প্রত্যেকটা মুহূর্ত 24 ঘন্টার ঘুম ছাড়া, মানে ঘুমের মধ্যে ব্রেনের ভিতর অনেক সময় চলতে থাকে যে আমার ছেলে মেয়েকে সকালে আমি কি করব, কি দিব, কালকে কি প্রয়োজন। তাহলে এই যে সব সময় চিন্তা ভাবনা যখন ছেলে মেয়ের উপর থাকে, অনেক সময় বাবা মা কিন্তু রেগে যায়, অনেক কারণে, অনেক ডিপ্রেশনে, অনেক সিচুয়েশনে কিন্তু বাবা মা রেগে যায়। সেই রাগ করাটা তোমরা কিন্তু খারাপভাবে দেখবা না, কারণ হচ্ছে ওই রাগটা কিন্তু তাদের কষ্ট লুকানোর জন্য তারা করে। ওই সময় তোমরা চুপ থাকবা, মেনে নেবা, হাসি মুখে বাবা মা যেটা বলে সেটা মেনে নেওয়া, এটা তোমাদের ভবিষ্যতের জন্য সবচেয়ে বেস্ট হবে। একটা জিনিস মনে রাখবে, সেটা হয়েছে যে আজকে হয়তো বাবা মা ব্র্যান্ডের কাপড় চোপড় দিতে পারে না, ভালো দামি গিফট বা ভালো দামি জিনিস দিয়ে তোমাদেরকে চালাতে পারে না, কিন্তু একটা সময় তোমরা যখন এই স্ট্রাগলটা করে যখন তুমি মানুষ হবে, বড় হবে, তখন কিন্তু নিজের কাছে ভালো লাগবে যে হ্যাঁ আমার বাবা মা আমাকে আর কিছু না দিতে পারলেও অন্তত সময় দিছে, বাবা মা আমার উপর মানে পরিশ্রম করছে, আমাদের সঠিক পথে মানুষ করছে। এই কথাটা কিন্তু সমস্ত সন্তানই স্বীকার করে। তো এইটা হয়তো বা টিনেজ বয়সে বোঝার ক্ষমতাটা অতটা থাকে না, তবে এখন অনেক বাচ্চা কাচ্চারা ব্রিলিয়ান্ট এবং তারা অনেক কিন্তু ইন্টেলিজেন্ট আমি মনে করি। তো সেই অর্থে আমি মামুনি বা আমার ছোট ছোট সোনামণিরা যারা আছে সবার উদ্দেশ্যে বলবো, প্লিজ তোমরা বাবা মারা যখন রাগ করবে কেউ মন খারাপ করবে না, মনে করবে না যে হ্যাঁ আমাদেরকে বোঝা মনে করে, আসলে বোঝা না। তোমরা কিন্তু ভবিষ্যৎ, বাবা মার স্বপ্ন চোখের মনি, বাবা মায়ের বেঁচে থাকার একদম শেষ মুহূর্তের অবলম্বন তোমরাই। সেই জন্য বাবা মা যে তোমাদেরকে দিয়ে লড়াইয়ে নামছে, যুদ্ধক্ষেত্রে নামছে, এই যুদ্ধক্ষেত্রে সফল হওয়ার অস্ত্র হচ্ছে তোমরা। সেই কারণে এই অস্ত্রটা তোমরা সঠিকভাবে ব্যবহার করো, আর কিচ্ছু বলার নেই আমার। তো একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে যে এই কষ্টের সময় দেখবে সংসারে যখন প্রচুর কষ্ট, অর্থ কষ্ট, টাকা পয়সার কষ্ট, বাচ্চা কাচ্চাকে পড়ানো যাচ্ছে না, তখন কিন্তু কিছু সুবিধাবাদী আত্মীয় স্বজন আছে, দেখবে তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাবে। মানে এটা মানে কি পরিমাণ একটা বাস্তবতা, যেটা আপনারা অনেকেই উপলব্ধি হয়তো বা করবেন। আর সবচেয়ে কষ্টের জীবন হয়েছে তখন বাবা মা কষ্টটাকে লুকায়, যে একদিকে অর্থ কষ্ট, অন্যদিকে ছেলে মেয়েকে কীভাবে মানুষ করবো, অন্যদিকে সুসময়ের যে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ছিল তারাও কাছে নেই। হঠাৎ করে দেখবেন আপনার কিছু আত্মীয় স্বজন আছে, তারা দূরে সরে যাবে। কেউ 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 আছে ফোনে কথা বলা কমিয়ে দেবে, কেউ আছে খোঁজ নেওয়া কমাই দেবে, মানে অনেকেই আছে আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। আসলে কিচ্ছু করার নেই। আর এটা হয়েছে কোনো কষ্ট পাওয়ারও কিছু নেই, কারণ এটাই বাস্তবতা। এই নীরবতা বাবা মাকে কিন্তু সব সময় ভেঙে দেয়। যারা বাবা মা আছে তারা কিন্তু সব সময় এই কষ্টটাকে কিন্তু লুকাইয়া সামনের দিকে আগায়, যে এটাই বাস্তবতা। দেখবে যে এমনও মানুষ আছে যাদের দিনের পর দিন, রাতের পর রাত কেউ খবর নেয় না, ওই ছেলে মেয়ে কীভাবে মানুষ হলো, রাস্তায় মানুষ হলো না ফুটপথে মানুষ হলো, কোথায় পড়তে পারলো, ভার্সিটির টাকা পয়সা দিতে পারলো কি পারলো না, রাত কোথায় কাটাইলো, কেউ কিন্তু খবর নেয় না। একটা সময় সে যখন বড় হয়, তার নিজের চেষ্টায়, তার নিজের কষ্টে, বাবা মা কষ্ট করে যখন তাকে বড় করে, তখন দেখবেন ওই সুসময়ের আবার আত্মীয় স্বজন কিন্তু ফিরে আসে, তার কিন্তু অভাব হয় না। তখন তাকে বাবা ছাড়া মা ছাড়া কেউ কথা বলে না, তার জন্য মানে রাস্তায় লোক দাঁড়ায় থাকবে ফুলের মালা নিয়ে। এরকম ব্যাপার কিন্তু অহরহ আপনি আপনার আশেপাশে সব জায়গায় কিন্তু দেখতে পাবেন। সেই জন্য প্রতিষ্ঠিত হওয়া বা কষ্ট করে, স্ট্রাগল করে, জীবনে লড়াই করে টিকে থাকার নামই হচ্ছে আপনার জীবনের সফলতা। তো অনেক কথা বলে ফেলছি আজকে। নুসরাত আপুর জন্য বাজেটটা তৈরি করছি, আপু ধৈর্য ধরে মেনটেন করুন। সেই সাথে আজকের বাজেটটা দেখলে একটু আইডিয়া পাবেন আপনি। তো আপনার জন্য এখন বাজেটটা নিয়ে আসছি, বাজেটটা দেখতে থাকুন। তো এইবার আপু আপনাকে আর একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে 40,000 টাকা যদি আয় থাকে আপনার ঘরে, আপনারা 4 জন, 2 মেয়ে আর আপনারা হাজব্যান্ড ওয়াইফ, তো ব্যয়ের খাতাটা এভাবে আপনি সাজাবেন। প্রথমে জরুরি প্রয়োজনে 2,000 টাকা রাখবেন আপু। এই যে এখানে আপনি যখনই বেতন পায় ভাইয়া, সাথে সাথে আপনি 2,000 টাকা জরুরি প্রয়োজনে আগে থেকে সরিয়ে রাখবেন, এটা একটা ফান্ড করবেন আলাদা। তো এরপর হয়েছে বড় মেয়ে আপনার ইন্টারমিডিয়েট পড়ে, তার জন্য বলছেন 5,000 টাকা খরচ হয়, তো আমি আরও 500 টাকা বেশি রাখলাম, কারণ আপনি 5,000 টাকা কী পারপাস রাখছেন আমি জানি না, তো তার আরও খাতা কলম কিনতে মাসে 500 টাকা চলে যেতে পারে, ঠিক আছে, এই জন্য আমি আরও 500 টাকা বাড়িয়ে বললাম। ছোটো মেয়ে আপনার এসেছি 9 থেকে এবছর 10-এ উঠবে, তার মানে ও 26 শেষ 27-এর শুরুতে ও পরীক্ষার্থী, তার মানে ওর বিষয়টা আরও বেশি মানে গুরুত্ব সহকারে দেখবেন। আপনার এই 2টা মেয়ে এখন এমন পজিশনে আছে যে কাউকে অবহেলা করে বা কারো দিকে কম নজর দেওয়ার কোনো সুযোগ নেই আপনার, যে একজনকে বেশি নজর দেওয়া আরেকজনকে কম নজর দেওয়া, এটার কোনো সুযোগ নেই আপু। আপনি একদমই সিরিয়াস মুহূর্তে আছেন। তো সেই জন্য আপনার এই ছোটো মেয়ের জন্য আপনি 5,000 টাকা রাখবেন কমপক্ষে, কারণ হচ্ছে
তার স্কুলের যে খরচ, পাশাপাশি তাকেও আপনি ভালো টিউশনি দেবেন এখন। আর তার জন্য আবার খাতা কলম কেনার জন্য 500 টাকা। এই 2 মেয়ের জন্য আপনার এই টাকাটাই 11,000 টাকা এখানে চলে যাবে। এই যে এইটা হয়েছে 2 মেয়ের জন্য আপনার একটা বক্স করলাম। এইখানে প্রতি মাসে প্রতি মাসে 11,000 টাকা আপনার আলাদা করে রাখতে হবে, ঠিক আছে? তো মেয়েদের এক্সট্রা খরচ, আপনার এই শিক্ষা খরচ ছাড়াও মেয়েদের একটা এক্সট্রা খরচ থাকে, এটার জন্য 1,000 টাকা। আপনি আপনার মেয়েদের প্রতি মাসে কী কী প্রয়োজন, মেয়েদের জন্য একটা বড় সাইজের প্যাড কিনতে হয়, আরও সিক্রেট কিছু বিষয় থাকে। টিনেজ মেয়েদের অনেক কিছু প্রয়োজন হয় আপু। আপনি মা, আমিও মা, সেজন্য আমরা যারা মা আছি প্রত্যেকে সচেতন থাকবো মেয়েদের এই ব্যাপারগুলোতে, যেন কোনো কিছুতে আমরা গাফলতি না করি। আমরা একটু কম খাবো, একদিন মাছ কম খাবো, মাংস কম খাবো, কিন্তু আমরা যে প্রাইভেট ব্যাপারগুলো সেগুলো যেন অবশ্যই আমরা বিশেষভাবে নজর রাখবো। তো যাই হোক, এটা সবাই বোঝেন আপনারা, আমি জাস্ট মানে একটু মনে করাই দেওয়া আর কি। তো বাসা ভাড়া আপু বলছে যে সব কিছু বিল সহ 16,000 আসে। ওকে ফাইন, এরকম যদি কেউ বলে যে আমার সব কিছু সহ এরকম আসে, তার বাজেটটা দেওয়া খুব সহজ হয়। মুদি বাজার আপু আপনার 4,000 টাকা। আমি মুদি বাজার 3,000 টাকা দেখাইছি আমার মুদি বাজার। তো আমার আর আপনার এক না, কারণ যার মোটামুটি ভালো ইনকাম থাকবে, তার অন্য কোনো দিকে যদি সমস্যা না থাকে, খরচ বেশি না থাকে, তখন সে মুদি বাজারটা একটু ঢিলাঢালা করবে, এত টাইট করার দরকার নাই। যেমন ধরুন আমার টাইট করতে হবে, আপনার যে করতে হবে তা না, কারণ আমি অন্য অন্য কাজে টাকাটাকে বেশিভাবে ব্যয় করতেছি, সেই জন্য কিন্তু টাইটভাবে চলতেছি। তো আপনি যেভাবে বলছেন আপনার কোনো ঋণ দেনা বা অন্য কোনো প্রবলেম নাই, সেই জন্য আমি আপনাকে বলবো 4,000 টাকার মুদি বাজার করলে খুব সুন্দর করে ঢিলাঢালাভাবেই আপনি চলতে পারবেন আপু। আর অবশ্যই আপনি আমার ভিডিও দেখেন রেগুলার, আমি জানি আপনি কমেন্টস করেন, তো সেই ভরসায়, বিশ্বাসে, ভালোবাসায় আমি আপনাকে এই পরামর্শটা দিলাম। 4,000 টাকার মধ্যে সমস্ত মুদি বাজার করবেন, লিস্ট ধরে, একদম কোনো লিস্ট ছাড়া বাজারে যাবেন না, এবং বাজারে গিয়ে লিস্ট ছাড়া কোনো কিছু কিনবেন না। আর মাছ কিনবেন 1500 টাকার, যেহেতু আপনারা 4 জনই বড়, প্রত্যেকেই আপনারা মাছ খাবেন, এটা আমি বিশ্বাস করি। তো সেই জন্য মাছ 1500 টাকার কিনবেন আপু, আর মাংসটাও 1500 টাকা রাখবেন। এখন আপনি ব্রয়লার খাবেন নাকি পাকিস্তানি বা দেশি খাবেন, ওইটা বুঝে আপনার পছন্দ মতো আপনি কিনবেন। যদি আপনি ব্রয়লার খান একটু বেশি পাবেন, আর যদি মনে করেন যে আমি ব্রয়লার খাবো না, পাকিস্তানি বা দেশি খাবো, তাহলে একটু কম খাবেন, সেটা আপনার একান্ত রুচির উপর নির্ভর করে। সবজিটা 1,000 টাকা রাখছি, এখন সবজি প্রচুর সস্তা বাজারে, তো 1,000 টাকা ইনশাল্লাহ হয়ে যাবে সুন্দরভাবে। আর ডিমটা আপনি 1,000 টাকা রাখছি, দুধ 500 টাকা রাখছি, ফল 500 টাকা রাখছি। এরপর আপনার জন্য আপু 500 টাকা রাখছি। এটা আপনি কেন রাখবেন? এই যে এইখানে যে এক্সট্রা একটা খরচ আছে মেয়েদের, এই খরচটার মধ্যে আপনার হয়ে যাওয়ার কথা, বাট তারপরও আপনার জন্য আমি 500 টাকা রাখছি। আপনি মা, আপনার দিন শেষে এমন হয় যে 500 টাকা আপনি খরচ যদি নিজের জন্য নাও করেন, একটা সময় মেয়েদেরকে 5 টাকা, 10 টাকা, 20 টাকা কিংবা 50 টাকা আপনিই দেবেন বের করে। তো সেই জন্য আপনার হাতে 500 টাকা রাখবেন, তখন মনে হবে যে না, আমি ভরসাশীল, আমার কাছে আছে। আপনি 500 টাকা জমাতে জমাতে যদি 2-3 মাসে 2,000 টাকাও জমাতে পারেন, আপনার কাছে খুব ভালো লাগবে, আত্মতৃপ্তি লাগবে, ঘরে থাকা মনে হয় শান্তি লাগে যে হ্যাঁ, আমি বিপদে আমার মেয়ের প্রয়োজনে বা হাজব্যান্ডের প্রয়োজনে আমি 5 টাকা দিতে পারছি। বা এটা আপনি খরচ করবেন, আপনার নিজের ভালো লাগার জন্য খরচ করবেন। হঠাৎ করে একদিন বাচ্চাদেরকে নিয়ে ফ্রাইডেতে কোথাও ঘুরতে যাবেন, আপনি ইচ্ছা মতন 200 টাকা বা 100 টাকা খরচ করে ফুচকা খাবেন, মানে এটা আপনার ভালো লাগার, একান্তই ভালো লাগার কাজটা আপনি করবেন এই 500 টাকা দিয়ে। সেটা কোন কাজে ভালো লাগে সেটাই আপনি করবেন। হাজব্যান্ডের জন্য 3,000 টাকা রাখছি। এই হাজব্যান্ডের জন্য বাজেট 3,000 কেন বললাম আপু? সে কত দূর যায়, কিভাবে অফিস করে বা কিভাবে যায় আমি জানি না। যদি তার যাতায়াত ভাড়া লাগে 3,000, তাহলে আরও 2,000 টাকা বাড়াই দেবেন বা 1,000 টাকা বাড়াই দেবেন। আর যদি তার কোনো যাতায়াত ভাড়াই না লাগে, তাহলে তবু আপনি তাকে এই 2-3,000 টাকা তার হাতে বাজেট থাকতে হবে, দিতে হবে। কারণ হয়েছে ছেলেদের পকেটে যেন টাকা থাকে। যে পুরুষ মানুষের পকেটে টাকা থাকে না, যে পুরুষ মানুষের মাস গেলে পরে পকেট শূন্য থাকে, সেই পুরুষ মানুষ কখনোই সুস্থভাবে জীবনযাপন করতে পারে না। কারণ পুরুষদের পকেট ভারী না থাকলে তাদের মাথা গরম থাকে, হতাশা থাকে, তাদের দুশ্চিন্তা থাকে। সেই জন্য পুরুষদের উপরে মানে এই যত ফিনান্সিয়াল ব্যাপার আছে সব পুরুষদের উপর দিয়ে দিবেন। আপনি শুধু আপনার ঘরে যে বাজার ঘাট আছে এটা মেনটেন করবেন, বাকি বড় বড় খাত সব কিছু ভাইয়ার হাতে দিয়ে দিবেন। তো ভাইয়ার জন্য আপনি 3,000 টাকা রাখবেন। দিন শেষে দেখা যায় ভাইয়া কিন্তু এই টাকাটা যদি তার অন্য কোনোভাবে খরচ নাও হয়, তারপরও সে কিন্তু কি করবে, দেখা গেছে প্রতিদিনই ঘরে ফেরার সময় আপনার জন্য কিংবা বাচ্চাদের জন্য অথবা সংসারের প্রয়োজনে একটা না একটা জিনিস নিয়ে আসে। এই জন্য সমস্ত পুরুষের জন্য একটা সুন্দর বাজেট রাখতে হয়, যেন সে সুন্দরভাবে খোলামেলাভাবে চলতে পারে। আসলে একটু এক্সট্রা কথা বলি, অনেক আপুদের গল্প শুনছি আমি, বা অনেক আশেপাশে ভাবিদের গল্প শুনছি যে বা অনেক ভাইয়ারা মন খারাপ করে বলছে যে আমার ওয়াইফ, আমার পুরো মাসের বেতন তাকে দিই, তার কাছ থেকে, ওয়াইফের কাছ থেকে চেয়ে টাকা নেয়। মানে এই বিষয়টা আমার কাছে একটু কেমন জানি আপত্তিকর লাগে যে ছেলেরা মেয়েদের কাছ থেকে টাকা চেয়ে নেওয়াটা, এটা আমার কাছে এতটা ভালো মনে হয় না। যে কারণে তারা ইনকাম করবে, সে যদি সচেতন হয় তাহলে তার উপর ছেড়ে দিবেন, সমস্ত সমস্ত কিছু তার উপর ছেড়ে দেবেন। শুধুমাত্র আপনি তাকে এই প্ল্যানটা দিবেন যে আমি এভাবে চালাবো। আমার পুরো বাজার, এখানে আপনার বাজারে কত আসছে আপনি দেখবেন, 4,000, তারপর হচ্ছে 5,000, 6,000, 7,000,
8,000, আপনার এই 9,000, 8-9,000 টাকা যে বাজারের বাজেট আপনার, সেই বাজেটটা আপনি শুধু নিয়ে নেবেন। বাচ্চাদের খরচ থেকে শুরু করে সব কিছু আপনি আপনার হাজব্যান্ডের উপর ছেড়ে দেবেন, দেখবেন মানসিক চাপ থেকে মুক্ত থাকতে পারবেন। আর ভাইয়া যদি পছন্দ করে আপনাকে এই চাপটা দিতে বা আপনার উপর দায়িত্ব দিতে সে পছন্দ করে, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তবুও তার হাতে তার হাত খরচটা অবশ্যই দিবেন, এর চেয়ে মানে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপর অন্য খরচ, হঠাৎ করে কোনো মেহমান আসতে পারে বা অন্য কোনো কাজে আপনার, আমি তো জানি না আপনার ফ্যামিলিটা কীভাবে চলে, তারপরও 1,000 টাকা আমি যদি রাখি, তাহলে মোট দাঁড়ায় হয়েছে এখানে 35,500 টাকা। আমি ধরে নিলাম 35,500 টাকা, আপনার হাজব্যান্ডের বেতন কত, 40,000 টাকা। তাহলে এখানে আরও মোটা অঙ্কের একটা টাকা কিন্তু থাকে। তো এখানে যদি 4,500 টাকা থাকে, এখানে 4,500 টাকা থাকে, এর পাশাপাশি আমরা দেখি এখান থেকে আর কোন টাকাটা আপনার রাখা যায়। এই যে দেখুন, জরুরি প্রয়োজন। হ্যাঁ, আমি কিন্তু সবসময় বলি জরুরি প্রয়োজন মানে যে আপনি বাজার করে খাবেন তা না। জরুরি প্রয়োজন মানে আপনার ঘরে মেহমান আসছে তা না। জরুরি প্রয়োজন মানে আপনার শখ হয়েছে ফুচকা খাইতে, চটপটি খাইতে তা না। জরুরি প্রয়োজন মানে আপনার ফ্যামিলির কেউ মানে ঘুরতে যাইতে ইচ্ছা করছে তা না। জরুরি প্রয়োজন মানে একেবারেই জীবন চলে না, যখন আপনার এইটা খরচ না করলে আপনার মারাত্মক বিপদ হয়ে যাবে, ওই ক্ষেত্রে এটা খরচ করবেন। ঠিক আছে, বিপদ আপদ বিপদ, এই ক্ষেত্রেই 2,000 টাকা। তো এখন রোগ হতে পারে, শোক হতে পারে, বা কোনো আল্লাহ না করুক কোনো সমস্যা হতে পারে, কারো কোনো দুর্ঘটনা তখন যেতে হতে পারে, ওই ক্ষেত্রেই 2,000 টাকা রাখবেন বিপদকালীন। তো এটা যদি আপনার কোনো দিন না আসে, তাহলে এই টাকাটা জমতেই থাকবে আপু। আর যদি কোনো কারণে এই টাকাটা খরচ হয়ে যায়, আফসোস করার কিছুই নেই, কারণ আপনার তখন প্রতি মাসে 4,500 টাকা আপনার সঞ্চয় থাকবে। এখন অনেকেই বলেন যে কাপড় চোপড় কীভাবে নেব, বা অন্য আরও অনেক খরচ থাকে। কাপড় চোপড় আপনি ইচ্ছা করলে এই জরুরি প্রয়োজন থেকে আপনি টার্গেট নেবেন, বছরে অন্তত 3 থেকে 4 বার আপনি জরুরি প্রয়োজনটা সেভ করার চেষ্টা করবেন। বছরে অর্ধেক দিন সেভ করার চেষ্টা করেন, তাহলে আপনি দেখবেন যে এমন পরিমাণ কাপড় চোপড় কেনা যায়। আমরা গরিব মানুষ যারা আছি, আমাদের কিন্তু সবসময় শপিং মলে কিনতে হবে এমন কথা নাই। আমি কিন্তু এর আগেও বলছি যে কীভাবে আমরা অল্প আয়ের মানুষরা কেনাকাটা করলে সাশ্রয়ে থাকতে পারবো, তার কিন্তু ভিডিও আছে। তো এটা থেকে কিন্তু আমরা ফ্যামিলির সবাই মিলে কিন্তু কাপড় চোপড় কিনতে পারবো। আরেকটা বিষয়, আপুমণি ভাইয়েরা অনেকেই যখন এই কথা বলেন, আমি অনেক সময় প্রসঙ্গে কথাগুলো আসলে এড়িয়ে যাওয়া না, মানে এটা হয়তো বা ভুল করে হয়। সেটা হচ্ছে যে আমরা যারা চাকরিজীবী, তারা কিন্তু বছরে 2 বার আমরা বোনাস পাই। তো সেই বোনাসের টাকাগুলো দিয়ে কিন্তু আমাদের সুন্দর করে কাপড় চোপড় কেনা হয়ে যায়, বা অনেক শখের জিনিস হয়ে যায়। তো যাই হোক, এই 4,500 টাকা আপু নুসরাত আইডি থেকে যে আপুটা কমেন্টস করছেন, অনেকবার কমেন্টস করছেন আপু, আপনার জন্য এই ভিডিওটা। এই 4,500 টাকা আপনি সঞ্চয় করতে পারেন। ধরে নিলাম এই 500 টাকা নাই, তারপরও 500 টাকা নাই মানে 500 টাকাও কোনো কারণে আপনি খরচ করছেন, তবু এই 4,000 টাকা আপনি রাখতে পারেন। এখন আপনার এই 40,000 টাকার ইনকামে 4,000 টাকা কিন্তু খুবই সামান্য, মানে খুবই সামান্য বলতে হবে যে নাই ইনকাম, আমি ধরে নিলাম নাই। এই মুহূর্তে যদি আপনার এই 4,000 টাকাও আপনি রাখতে না পারেন আপু, তাও আল্লাহর কাছে চাইবো যে আপনি সুস্থ থাকেন, এবং পাশাপাশি আপনার এই 2টা মেয়েকে আপনি সুন্দর করে পড়ান। কারণ এই মুহূর্তে এতটা পথ চলে আসছেন যে 40,000 টাকা দিয়ে 2টা মেয়েকে, একটা মেয়ে এসএসসি আর একটা মেয়ে এইচএসসি, এই 2টা মেয়েকে আপনি পড়ানোর পরে 40,000 টাকা দিয়ে চালানোর পরে তারপর আপনার সঞ্চয় করাটা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। তবু আপনি চেষ্টা করবেন এই 4,000 টাকা সেভ করার জন্য। 4,000 টাকা না পারেন অন্তত 2,000 টাকা হলেও সেভ করবেন আপু, যেভাবে পারেন আপনি এইভাবে হলেও আপনি সেভ করবেন। তো আমি আশা করি আপনি 4,000 টাকায় সেভ করতে পারবেন আপু। আর এই যে হয়েছে আপনার পুরো বাজেটটা, আপনি একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো আপনি সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখবেন আপু। আর এর মধ্যে যদি কোনো ভুল হয় মাফ করে দিবেন, কারণ আপনার বাজেট তো আমি করতে পারি না, শুধুমাত্র চেষ্টা করলাম। আর আজকের এই বাজেট ভিডিওটা অবশ্যই আপনি আপনার 2 মেয়ে এবং ভাইয়াকে নিয়ে একসাথে বাজেট ভিডিওটা মানে আপনি দেখবেন। পাশাপাশি নাও যদি দেখতে পারেন, তাহলে আপনি এইটা বাজেটটা আপনি নিজে নিজে করবেন, এবং 2টা মেয়েকে সাথে নিয়েই আপনি বাজেটটা করবেন। তো আশা করছি আজকের ভিডিওর পর থেকে নুসরাত আইডি থেকে যে আপুমণি অভিমান করে বসেছিলেন, তার আর অভিমানটা থাকবে না, কারণ সে আপনার বাজেট প্ল্যানটা আপনি পেয়ে গেছেন। তো যাই হোক, আমার এই বাজেটের মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে আপুমণি ভাইয়েরা, সেটা আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি মাত্র চেষ্টা করছি, আর আমার ভালো লাগে ভিডিও করতে, সেজন্য ভিডিও করি। অনেক ব্যস্ততার মাঝেও আমি ভিডিও করার চেষ্টা করি। ইদানিং আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি, নিজে কিছু পড়াশোনা করতেছি, সেই সাথে আমার মেয়েটা কিন্তু ক্লাস 10-এ উঠছে, তার পড়াশোনা, ছেলেকে পড়ানো, সব কিছু মিলে কিন্তু খুব ব্যস্ত। সংসারে কাজ একা হাতে সব কিছু সামলানো, সব কিছু মিলে কিন্তু প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও কষ্ট করে ভিডিও করি। প্লিজ আপনারা ভিডিও দেখে কেউ আমাকে বাজে মন্তব্য করবেন না। এই কষ্টের মাঝে যে এত সুন্দর করে ভিডিও করার চেষ্টা করি, এটা একটা সুন্দর কমেন্টস কিন্তু আমাকে আরও একটা সুন্দর ভিডিও করার উৎসাহ দেয়। তো যেসব আপুমণি ভাইয়েরা দেশ এবং বিদেশ থেকে ভিডিও দেখে আমাকে সুন্দর উৎসাহ দিয়ে কমেন্টস করেন, তাদের জন্য আমার অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা আর দোয়া রইল। এবং সেই সাথে যদি মনে করেন যে ইনফরমেটিভ ভিডিও বা ভালো লাগছে, তাহলে প্লিজ আপনি আপনার প্রিয়জনের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। এবং নতুন যদি আজকেই কেউ ভিডিওটা দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে থাকবেন। তো পরবর্তী দিন আরও সুন্দর একটা ভিডিও আসবে
আসবে বাজেট ভিডিও, সাথে সুন্দর কাজবাজ আমার সংসারের। তো মাস তো শুরু হয়ে গেছে, অলরেডি 3-4 দিন হয়ে গেছে। তো যে কারণে আমি আপনাদের সাথে মাসের ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, যে মান্থলি বাজেট যে ভিডিও আমি কিভাবে বাজার করি, কিভাবে মাছ মাংসের বাজার করি। তো এই মাসেও মাছ মাংসের বাজারটা আমি করে ফেলছি, অলরেডি ভিডিও মেক করে ফেলছি, শুধু এডিট করে আপনাদের কাছে পৌঁছে দেওয়াটাই অপেক্ষা। তো আশা করি এক এক করে এখন আমার পরবর্তী ভিডিওগুলো আসবে, যে সারা মাসে কিভাবে মাংস বাজার এবং মাছ বাজার করছি, মুদি বাজার করছি। অবশ্যই আমার ভিডিওতে যদি চোখ রাখেন সেই ভিডিওগুলোও দেখতে পাবেন, একটা একটা করে ভিডিও চলে আসবে। আসলে আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, সেই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাদের দেখতে অসুবিধা হয় প্লিজ আপনারা স্কিপ করে যাবেন, আর যারা ভালোবাসেন তারা দেখবেন, কারণ বাজেট ভিডিও দিলে এরকম বড় হয়। আমি আমার নিজস্ব একটু কাজবাজ দেখাই, অনেক আপুমনিরা আমার কাজ ভালোবাসে, অনেক আপুমনিরা ভাইয়েরা আমার কথা ভালোবাসে, অনেকে আমার ভিডিওর সিনারিগুলো ভালোবাসে। তো সব কিছু মিলে অনেকেই বাজেটের জন্য অপেক্ষা করে, সব মিলে এরকম করে আমাকে ভিডিও দিতে হয়। তো যাই হোক আপুমনি ভাইয়েরা, ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। বাড়ি থেকে আসার পরে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যখন আসছি সাথে সাথে অফিসে যেতে হয়েছে। তারপরে আবার এসে এই যে দেখেন সমস্ত ঘরবাড়ি ক্লিন করছি। ক্লিন করার সাথে সাথে আমি কিন্তু বাড়ি থেকে গ্রামের টাটকা মাছ নিয়ে আসছিলাম, আর এই মাছগুলো কিন্তু বড়শি দিয়ে মারছিলাম আমরা। সেই সাথে সিম আনছি, গ্রামীণ কিছু সবজি নিয়ে আসছি। তো সাথে সাথে এই যেখানে সিম ভর্তা ভাত বসাই দিছি, পাশাপাশি এই যে মাছটা রান্না করে ফেলছি। তো এগুলো দিয়ে আজকের দিনটা চালিয়ে নেব। আর আজকের ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। ভাই বোনেরা, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন প্লিজ আমাকে সুন্দর একটি কমেন্টস করে জানাবেন। সেই সাথে সবার সুস্বাস্থ্য কামনা করে সবার প্রতি ভালোবাসা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নেব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।